বন্ধুরা, আমি বিশাল সাহা, তোমরা দেখছো বেসিক জিওগ্রাফি। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে যে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস। তো আমরা পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে বসবাস করি, এটা সকলেই জানে, তাই তো? তো এই পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে আমরা বসবাস করি ঠিকই, কিন্তু পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তর ভাগে কি আছে, পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তর ভাগ কি নিয়ে গঠিত, এইসব নিয়ে আমাদের অনেক কৌতূহল, এবং আমাদের সাথে সাথে বিজ্ঞানীদেরও অনেক কৌতূহল। তো বিজ্ঞানীরা এই কৌতূহল বশতই এই যে ভূ অভ্যন্তরের যে গঠন বা ভূ অভ্যন্তরে কি কি উপাদান আছে, কিভাবে ভূ অভ্যন্তর গঠিত, কি নিয়ে গঠিত, কিভাবে ভূ অভ্যন্তর আছে, তো এইভাবে কৌতূহলের বশত ভূ অভ্যন্তরের একটা পরীক্ষা নিরীক্ষা, তারা গবেষণা ভূ অভ্যন্তর সম্বন্ধে করেন। তো এই গবেষণা থেকে আমাদের ভূ অভ্যন্তর ভাগ সম্বন্ধে বা ভূ অভ্যন্তরের স্তর তো পরে আসি, তো ভূ অভ্যন্তর সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা আসে। সেটা ধারণা পাওয়ার যে পদ্ধতিগুলো বা গবেষণার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতির ক্ষেত্রে বিজ্ঞানীরা যে যে বিষয়গুলো ব্যবহার করেছিলেন সেটা আমি তোমাদেরকে সংক্ষেপে একটু বলে দিই। সেটা হচ্ছে অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, সেই অগ্নুৎপাতে যে উত্তপ্ত ম্যাগমা আগ্নেয়গিরি থেকে নির্গমন হয়, সেটা কি কি উপাদান, সেটা কিভাবে গঠিত, সেইটা কিভাবে বেরিয়ে আসছে, এইসব নিয়ে এটার সাহায্যে পরীক্ষা করে। তো এই এর সাথে সাথে তোমার ভূমিকম্পের যে তরঙ্গগুলো আমরা জানি, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এই যে তরঙ্গগুলো, এই তরঙ্গগুলো নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। তারপরে খনন কার্য, খনি খননের মাধ্যমে খনির ভেতরে গিয়ে খনির উপাদানগুলো নিয়ে, তারপরে সমুদ্রগর্ভে ড্রিলিং এর মাধ্যমে, এইসব ভাবে এগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষ, এই উভয় ভাবে, প্রত্যক্ষ ভাবে হতে পারে। প্রত্যক্ষ ভাবে কোনগুলো, যেগুলো আমাদের এই যে খনি খননের থেকে উপাদান সংগ্রহ করে কিভাবে, তারপরে সমুদ্রগর্ভে ড্রিলিং করে সেখানে কি কি উপাদান আছে সেটা। তো এইভাবে প্রত্যক্ষ ভাবে খুব সামান্যই জানা যায় আমাদের ভূগর্ভের যে ভূ অভ্যন্তরে যে স্তরগুলো, যে উপাদানগুলো আছে, সেই সম্বন্ধে প্রত্যক্ষ ভাবে আমরা খুব সামান্যই জানতে পারি, কারণ খুব বেশি আমরা ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারি না প্রত্যক্ষ ভাবে। কিন্তু বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে পরোক্ষভাবে, পরোক্ষগুলো কি কি, এই যে আগ্নেয়গিরি দেখলাম আমরা, তারপরে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের যে তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এইসব তরঙ্গগুলো, এই তরঙ্গগুলো, তারপরে তোমার আরো বিভিন্ন উপাদান, যেমন ভঙ্গি পর্বত গঠিত হচ্ছে, তার ফলে ভাগ চ্যুতি, এইগুলো থেকে, তার সাথে সাথে আমাদের সমুদ্র গর্ভে বা সমুদ্র বক্ষে যে অগ্নুৎপাত গুলো হয়, সেইগুলো, সমুদ্র বক্ষের যে বিস্তৃতি, সেইগুলো থেকে বিভিন্ন ধরনের পরোক্ষ, এগুলো কিন্তু প্রত্যক্ষ নয়, এগুলো সরাসরি না। তারপরে বিভিন্ন কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে, এইগুলো দ্বারা বিভিন্ন তরঙ্গকে ভূপৃষ্ঠে প্রেরণের মাধ্যমে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ ছাড়াও আরো বিভিন্ন তরঙ্গগুলো, তারপরে আরো বিভিন্ন উন্নত যন্ত্রপাতির সাহায্যে এই যে ভূ অভ্যন্তরের পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে উভয়ভাবে ভূ অভ্যন্তর ভাগ সম্বন্ধে আমাদের যে জ্ঞান লাভ, সেটাই আমরা, এটা থেকে বিজ্ঞানীরা এই যে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস এটা করেছেন। তাহলে এই ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস এটা অনেকটা বড় বিষয়। তো এটা বোঝানোর জন্য তোমাদের আমি 3টে পার্টে ভিডিওটা রাখবো। আজকে শুধুমাত্র তোমাদের এর যে সাধারণ ধারণাটুকু সেটুকু বলে দেব, এবং এর পরের দুটো পার্টে আমি ডিটেলসে 3টে যে স্তর আছে আমরা দেখব, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল, যেটা ভূত্বক। এই 3টে স্তর নিয়ে আমি এর পরের দুটো ভিডিও করব, আরো সেই ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনা করব। তাহলে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরা অবশ্যই স্কিপ করে যেও না ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে না, এবং আগামীতে যে ভিডিওগুলো আনবো সেগুলো দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এর সাথে সাথে তোমাদের প্রথমেই যেটা বলে রাখি, সেটা হচ্ছে এখান থেকে যদি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, সেটা হচ্ছে এই যে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং শিলামণ্ডল, এর গঠনগুলো নিয়ে আসে, মানে এর বৈশিষ্ট্যগুলো। কেন্দ্রমণ্ডল বলে তোমাকে বৈশিষ্ট্য দিতে পারে, গুরুমণ্ডল বলে দিতে পারে, বা শিলামণ্ডল বলে একটা বৈশিষ্ট্য দিতে পারে, বা এর যে শিলামণ্ডল সম্বন্ধে কি জানো লেখো, এরকম দিতে পারে, কেন্দ্রমণ্ডল সম্বন্ধে কি জানো লেখো, এরকম দিতে পারে, বা এরকমও দিতে পারে যে ভূ অভ্যন্তর ভাগের স্তর বিন্যাস সংক্ষেপে আলোচনা করো। তাহলেও তোমাদের এই 3টেকে একসঙ্গে গুছিয়ে লিখতে হবে, এবং এগুলো অনেক ডিটেলসে বলার মতো করেই তোমাদের আছে, লেখার মতো করে, অসুবিধা হবে না তোমাদের, এগুলো লিখতে হবে। এবং তার সাথে সাথে এরকম একটা ছবি, যেখানে
সবগুলো স্তর একসঙ্গে দেখানো থাকবে এবং তার সাথে সাথে বিযুক্তি রেখা যেগুলো আমরা দেখব, সেই বিযুক্তি রেখাগুলো, আচ্ছা বিযুক্তি রেখাটা কি বলে দিই, যে ভূ অভ্যন্তর ভাগে বা ভূ অভ্যন্তরের যে স্তর বিন্যাস, সেই স্তর বিন্যাসের ক্ষেত্রে যে স্তরগুলো আমরা দেখব, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এই যে দেখো এখানে এই যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর এই যে শিলামণ্ডল, এই তিনটে স্তর, ঠিক আছে, এই তিনটে স্তরের যে সীমান্ত অঞ্চল বা কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, মাঝের যে অঞ্চলটা যেখানে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এসে একসঙ্গে মিশছে, সেই অঞ্চলটাকে বিযুক্তি বলছে, বা এটা সীমান্ত রেখা বা সীমানা অঞ্চলও বলতে পারো, সেটাকে বিযুক্তি হিসাবে নাম দিচ্ছে। এবং বিভিন্ন বিজ্ঞানী এই এক একটা বিযুক্তিকে এক একটা নাম দিয়েছে এবং সেগুলো তারা খুঁজে বের করেছেন বা তারা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন। তো তার জন্য আমাদের সেই বিজ্ঞানীর নাম অনুসারে বিযুক্তিগুলোর নাম আছে। তো সেই বিযুক্তিগুলো নিয়েও তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে বিযুক্তি রেখাগুলো নিয়ে আলোচনা করো, বা ভূ অভ্যন্তর ভাগে স্তর বিন্যাসে বিযুক্তি রেখার গুরুত্ব, বা এরকম দিতে পারে যে কটি বিযুক্তি রেখা ভূ অভ্যন্তর ভাগে আছে সেগুলো আলোচনা করো। তাহলে সেক্ষেত্রেও তোমাদের এরকম একটা ছবি অবশ্যই দিতে হবে এবং তার সাথে সাথে তোমাদের বিযুক্তিগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং কোনটা কত গভীরে অবস্থিত এবং কার সঙ্গে মানে ডিফারেন্স পার্থক্য তৈরি করছে কোন বিযুক্তিটা, সেটা নিয়েও আলোচনা দিতে হবে এবং কোন বিযুক্তির উপরে কোন স্তর, নিচে কোন স্তর, সেগুলো নিয়েও তোমাদের একটা নোটস আকারে লিখতে হবে। তাহলে পরীক্ষায় এরকম কোশ্চেনও দিতে পারে। তার সাথে সাথে ছোট কোশ্চেন তো অসংখ্য এখান থেকে আছে, যে তোমার কেন্দ্রমণ্ডল কি, কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো। তার সাথে সাথে বিযুক্তিগুলো দিয়ে দিতে পারে, গুটেনবার্গ বিযুক্তি কি, মৌরভিষিক বিযুক্তি কি, কনরাড বিযুক্তি কি, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের দিতে পারে। শিয়াল কি, সীমা কি, কেন্দ্রমণ্ডলের ক্রোফে সীমা কি, নিফে কি, এগুলো অসংখ্য ছোট কোশ্চেন আছে। এখান থেকে ডিটেলসে ছোট কোশ্চেন তোমরা করে নেবে এবং আমি যে বলবো সেখান থেকে তোমরা শোনার চেষ্টা করবে, তাহলে অনেকটা ডিটেলস তোমাদের এখান থেকে ধারণা হবে। এবং তোমরা এটা পড়ার সময় আমি যেটা বলবো যে অবশ্যই এরকম একটা ছবি তোমরা চার্ট আকারে বানিয়ে নিয়ে সেটাকে তোমাদের পড়ার ঘরে স্টাডি রুমে রেখে দিতে পারো এবং প্রতিনিয়ত দেখতে পারো। তাহলে তোমাদের এই যে এতগুলো নাম, সেই নামগুলো এবং তাদের গভীরতা, তাদের যে অবস্থান, এগুলো সম্বন্ধে তোমাদের প্রতিনিয়ত দেখলে কি হবে, যে জিনিসটা সম্বন্ধে ধারণাটা আরো পরিষ্কার হবে এবং দীর্ঘদিন মনে থাকবে। এটাই হচ্ছে মানে এটাকে মনে রাখার একটা উপায়, যে তুমি সেটাকে একটা বড় চার্টের আকারে লিখে দেওয়ালে লাগিয়ে দিলে তোমার পড়ার ঘরে, সেখানে দেখছো তুমি পড়তে বসার আগে, পড়তে বসার পরে, এইভাবে রাখলে কি হবে, তোমার সুবিধা হবে। বা একটা নোটের খাতায় তুমি এটাকে একটা গোটা পেজ জুড়ে এই ছবিটা আঁকিয়ে সেখানে বিভিন্ন পয়েন্টগুলো চিহ্নিত করে, স্তরগুলো চিহ্নিত করে, কিলোমিটার গুলো চিহ্নিত করে, সেখানে কি দ্বারা গঠিত সেগুলো যদি লিখে দিতে পারো তাহলে আরো ভালো হয়। যত বড় হবে চার্টটা, তোমার যত বড় হবে, সেখানে যত পুট করে ডিটেলস গুলো লিখতে পারবে তুমি, তাহলে সব থেকে তত ভালো হবে। তাহলে চলো আমরা যে উপরের যে বিষয়টা, মানে স্তর বিন্যাসের ক্ষেত্রে যে সাধারণ দিকটা, সেটা আমরা আজকে একটু দেখে নিই। তাহলে দেখো আমরা একদম প্রথম থেকে স্টার্ট করছি, ঠিক আছে, যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল, এই তিনটে স্তরে আমরা দেখতে পাচ্ছি এটা ভাগ হচ্ছে। তাহলে ভূ অভ্যন্তর ভাগকে বা ভূ অভ্যন্তরের যে স্তরকে, সেটাকে যদি আমরা তিনটে স্তরে দেখছি, সেটা হচ্ছে কি, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল। কেন্দ্রমণ্ডলের বিস্তার দেখো যে একদম 2891 থেকে 6371 কিলোমিটার। আমরা অবশ্যই এটা একদম সংক্ষেপে জানছি, ঠিক আছে, সংক্ষেপে এটার একটু ধারণা নিচ্ছি এবং এর ডিটেলসে আমরা বললাম যে অবশ্যই এটা ভিডিও পাবে তোমরা। তো দেখো যে এটা কেন্দ্রমণ্ডলের বিস্তার 2891 থেকে 6371 কিলোমিটার, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের বিস্তার। তারপরে যদি দেখি তার উপরে আছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল হচ্ছে 33 থেকে 2891, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের শুরু যেখান থেকে, সেটা হচ্ছে গুরুমণ্ডলের বিস্তার। এবং এই যে শিলামণ্ডল, সেটা হচ্ছে 0 কিলোমিটার থেকে 33 কিলোমিটার। 0 কিলোমিটার বলতে কি, সমুদ্রপৃষ্ঠ থেকে একদম 0 কিলোমিটার ধরছি, সেটা থেকে 33 কিলোমিটার পর্যন্ত আমাদের যে শিলাস্তর বা ভূত্বক, শিলামণ্ডল ভূত্বক, এটা হচ্ছে 33 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। তারপরে গুরুমণ্ডল পড়ে যাচ্ছে এবং তারপরে কেন্দ্রমণ্ডল, এই তিনটে ভাগ ক্লিয়ার। এবার দেখো মিলন অঞ্চল, এই যে দেখো শিলামণ্ডল এবং গুরুমণ্ডল, এই শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের যে মিলন অঞ্চল, সেই মিলন অঞ্চলের যে বিযুক্তি রেখা বা এটার যে পৃথক করছে, সেটাকে আমরা বলছি যে মোহরভিষিক বিযুক্তি।
ঠিক আছে, এটা কি মোহরভিষিক বিযুক্তি বা মোহ বিযুক্তিও বলতে পারো, মোহ বিযুক্তি। ঠিক আছে, এটা হচ্ছে মোহ বিযুক্তি। শিলামণ্ডল এবং গুরুমণ্ডল পৃথক করছে যে বিযুক্তি রেখা, সেটা হচ্ছে মোহ বিযুক্তি। ঠিক আছে, এটা বিজ্ঞানী মোহরভিষিকের নাম অনুসারে এই বিযুক্তির নাম হয় এবং তিনি এই বিযুক্তির সন্ধান বা ধারণা প্রথম দেন। তাহলে শিলামণ্ডল গুরুমণ্ডলের মাঝে পৃথককারী বিযুক্তি রেখা হচ্ছে মোহরভিষিক বিযুক্তি বা মোহ বিযুক্তি, যা বিজ্ঞানী মোহরভিষিকের নাম অনুসারে হয়। তারপরে দেখো আরো একটা বিযুক্তি আছে, সেটা হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের পৃথক করছে কোন বিযুক্তি? তা না তো পৃথক করছে গুটেনবার্গ। বিজ্ঞানী গুটেনবার্গের নাম অনুসারে এই বিযুক্তির নাম করা হয় গুটেনবার্গ বিযুক্তি। তাহলে গুটেনবার্গ বিযুক্তি হলো গুরুমণ্ডল, শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল একে পৃথক করছে কে? গুটেনবার্গ বিযুক্তি। এবং মোহরভিষিক বা মোহ বিযুক্তি কি? শিলামণ্ডল এবং গুরুমণ্ডল। এই দুটো বিযুক্তির কথা পেলাম আমরা। এবার আমরা দেখে নেব যে এই যে তিনটে ভূ অভ্যন্তরের স্তর, সেই তিনটে স্তরকে আবার বিভিন্ন উপবিভাগে ভাগ করা হয়। সেই উপবিভাগগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নিই। সেটা হচ্ছে দেখো, যেটা এই যে শিলামণ্ডল বা ভূত্বক, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ঊর্ধ্ব শিলামণ্ডল বা ঊর্ধ্ব ভূত্বক বলতে পারো, এবং একটা নিম্ন ভূত্বক। তো এই ঊর্ধ্ব ভূত্বক যেটা, সেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, অর্থাৎ মহাদেশের তলদেশে অবস্থিত যেটা, যে শিলামণ্ডলটা, সেটা হচ্ছে ঊর্ধ্ব ভূত্বক। এবং নিম্ন ভূত্বকটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, অর্থাৎ মহাসাগরের তলদেশের অংশ। ঠিক আছে, এটুকুই জানো। এবং এর পরে ঊর্ধ্ব ভূত্বকে যেটা বলে, সেটা হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকা, একে শিয়াল বলা হয়। এবং নিম্ন ভূত্বকে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় একে সীমা বলা হয়। তাহলে ঊর্ধ্ব ভূত্বক শিয়াল, নিম্ন ভূত্বক সীমা, এটুকু জানলাম আমরা। ওটা দেখি, গুরুমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। আচ্ছা, শিলামণ্ডলে যে দুটো ভাগ পেলাম, শিয়াল এবং সীমা, তার মাঝে একটা বিযুক্তি রেখা আছে, সেটাকে বলা হয় কনরাড বিযুক্তি। এই যে দেখো, এই যে ডট ডট দেওয়া আছে, এই যে ডট ডট দেওয়া, যেটা শিলামণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছে যে বিযুক্তি রেখা, সেটা হচ্ছে কনরাড বিযুক্তি, যেটা বিজ্ঞানী কনরাডের নাম অনুসারে করা হয় এবং বিজ্ঞানী কনরাড প্রথম দেখেন বলে এটাকে কনরাড বিযুক্তি বলা হয়। কনরাড বিযুক্তি, কনরাড বিযুক্তি। ঠিক আছে, এটা হচ্ছে কনরাড বিযুক্তি। এবং তারপরে চলো দেখি গুরুমণ্ডল। গুরুমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। গুরুমণ্ডলকে দুটো ভাগে কি কি? একটা হচ্ছে বহিঃ গুরুমণ্ডল, অর্থাৎ বাইরের দিকে, এই যে ওইটা বহিঃ গুরুমণ্ডল, এবং ভেতরের দিকে যেটা, সেটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। একটা বহিঃগুরুমণ্ডল আর একটা অন্তঃগুরুমণ্ডল। এই বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলকে আবার ভাগ করছে কে? তারা তো রেপিডটি বিযুক্তি। বহিঃগুরুমণ্ডল এবং এই যে বিযুক্তিটা, এটাকে বলছি আমরা রেপিডটি বিযুক্তি। ঠিক আছে, এই যে এই বিযুক্তিটা, এটাকে বলবো রেপিডটি বিযুক্তি। এটা হচ্ছে রেপিডটি বিযুক্তি। বহিঃগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা, সেটা হচ্ছে রেপিডটি বিযুক্তি। তারপরে দেখো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একই রকম ভাবে, এটাও তাই, বহিঃ কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। তো এই বহিঃ কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা, এটাকে বলবো লেম্যান বিযুক্তি। বিজ্ঞানী লেম্যানের নাম অনুসারে এটা করা হয়, তাই এটাকে লেম্যান, এবং বিজ্ঞানী লেম্যান প্রথম এই বিযুক্তির সন্ধান দেন, তাই একে লেম্যান বিযুক্তি বলে। তাহলে আমাদের টোটাল যে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস, সেটার সংক্ষিপ্ত আমরা ধারণা পেলাম এবং বিযুক্তিগুলো সম্পর্কে চিনলাম। এরপরে নেক্সট ভিডিওগুলিতে আমি ডিটেলসে এগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সাথে সাথে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুদের উপকার হয়। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে তার পাশে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো, যাতে আমি এরকম আরো নতুন ভিডিও যেগুলো আপলোড করব সেগুলোতে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।